সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। তো সংকরায়ন যদি বুঝতে হয় তাহলে আমাদের পরমাণুতে অরবিটাল সমূহ কিভাবে থাকে সে সম্পর্কে ধারণা লাভ করতে হবে। সেক্ষেত্রে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি পরমাণুর অরবিটাল সমূহ কিভাবে থাকে। তোমরা এখন দেখতে পাচ্ছ 2px, এরপরে আসতেছে 2pyটা পরমাণুতে অরবিটাল হিসেবে কিভাবে থাকে। তো এরপরে আসতেছে 2pzটা পরমাণুতে z অক্ষ বরাবর কিভাবে অরবিটালটা থাকে তা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3s অরবিটালটা। তোমরা মনে রাখবা 1s এর তুলনায় 2s বড়, 2s এর তুলনায় 3s বড়, কিন্তু আকৃতিটা একই রকম। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 3pxটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস 2px এর তুলনায় সেটি বড় কিন্তু আকৃতিটা একই। এখন আমরা দেখতে পাচ্ছি 2py অরবিটালটি। এরপর আমরা দেখতে পাবো 2pz অরবিটালটি z অক্ষ বরাবর অবস্থান করছে। তো অরবিটাল বলতে আসলে ইলেকট্রন ম্যাগের ঘনত্ব বা ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা ইলেকট্রন পরমাণুতে কুয়াশার মতো বা ইলেকট্রন ম্যাগের ঘনত্ব কিভাবে পরমাণুতে থাকে। তো তাহলে আমরা 4s দেখতে পেলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি 3dz²। তোমরা আকৃতিটা দেখতে পাচ্ছ একটু অদ্ভুত ধরনের। এরপরে আমরা দেখতে পাবো যে 3dx² - z² অরবিটালটা। তোমরা নিশ্চয়ই এগুলো আগে পড়েছো, তারপরে এগুলো বাস্তবতার সাথে কিভাবে মিলে সেটা তোমরা দেখে নাও বা মিলিয়ে নাও। এখন তোমরা দেখতে পাচ্ছ 3dxy অরবিটালটি। তো সেগুলো ডাবল ডাম্বেল আকৃতি, ডাবল ডাম্বেল, দুই পাশে দুইটা ডাম্বেল ডাম্বেল দেখতে পাচ্ছ তোমরা। এরপরে দেখো 3dxz অরবিটালটি দেখতে পাচ্ছ। এরপরে সর্বশেষ 3dyz অরবিটালটি আমরা দেখতে পাচ্ছি। তো আসলে এই অরবিটাল সমূহ পরমাণুতে কিভাবে অবস্থান করে বা ত্রিমাত্রিক ভাবে কিভাবে অবস্থান করে সেটা তোমরা দেখতে পাচ্ছ। সংকরায়ন বিষয়টি অবশ্যই সমযোজী বন্ধনের সাথে সম্পর্কিত, তোমরা এটা মাথায় রাখবা। আর সমযোজী বন্ধন অরবিটাল অধিক্রমণের সাথে সম্পর্কিত। তাহলে অরবিটালের অধিক্রমণ দুই রকম হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি যে কোনো অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তখন তাকে সিগমা বন্ধন বলে। তো আমরা কিছুক্ষণ পরে পাই বন্ধন আলোচনা করব। আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে সিগমা বন্ধন। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেনের সিগমা বন্ধন তৈরি করেছে, অর্থাৎ মুখোমুখি অরবিটালের অধিক্রমণের ফলে সিগমা বন্ধন তৈরি হয়েছে। এখানে একটি হাইড্রোজেনের s অরবিটাল এবং আরো একটি হাইড্রোজেন s অরবিটাল পাশে রয়েছে। দুইটি s অরবিটাল মুখোমুখি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন তৈরি হয়েছে। অরবিটাল অধিক্রমণের ফলে সিগমা বন্ধন তৈরি হয়েছে। তো তাহলে এই সিগমা বন্ধনটা আমরা এখন দেখতে পাচ্ছি সিগমা বন্ধন। তাহলে যে কোনো অরবিটালের মুখোমুখি অধিক্রমণটাকেই কি বলা হয়? সিগমা বন্ধন বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সিগমা বন্ধন কিভাবে তৈরি হয়েছে। সিগমা বন্ধন অনেক রকমের হতে পারে। এস অরবিটাল অধিক্রমণের ফলে সিগমা বন্ধন এরকম হলো। যদি আমরা আরেকটু আমরা দেখতে পাই তাহলে sp অরবিটাল মুখোমুখি যদি অধিক্রমণ হয় তাহলে সিগমা বন্ধন, এটা s অরবিটাল, এটা হচ্ছে p অরবিটাল, তাদের মুখোমুখি অধিক্রমণের ফলে এই জিনিসটা সিগমা বন্ধন হলো, এই বিষয়টা সিগমা বন্ধন হলো। এছাড়া আমরা দেখতে পাবো এই যে pp অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে, এই যে pp অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে আমাদের সেটাও একটা সিগমা বন্ধন তৈরি হলো। তার মানে এখন আমরা এখান থেকে বলতে পারি যে কোনো অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে আমাদের বন্ধন সৃষ্টি হয়, সিগমা বন্ধন সৃষ্টি হয়। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সংকরিত অরবিটাল। তোমরা মনে রাখবা সংকরিত বিষয়টা আমরা একটু পরে আলোচনা করছি। তার আগে তোমাদের মাথায় যেটা থাকবে, যে কোনো সংকরিত অরবিটাল যদি হয় তার আসলে তার মূলত যে আকৃতিটা সেটা হবে যে এরকম লুফটা এরকম হবে, এরকম লুফ হবে। তার মানে হচ্ছে একটা বড় এবং একটা ছোট। যে কোনো সংকরিত, সেটা হোক sp সংকরিত, সেটা হোক sp2 সংকরিত, সেটা হোক sp3 সংকরিত, তোমাদের মাথায় থাকবে যে সংকরিত হওয়ার সাথে সাথে যে নতুন অরবিটালটা হবে সে অরবিটালের আকৃতিটা একটা ছোট একটা বড় হয়ে যাবে। কিন্তু এটা মাথায় রাখবা, আকারটা ডিফারেন্ট হতে পারে বাট আকৃতিটা একই হবে, এটা মাথায় রাখবা। আর আরো একটা বিষয় তোমরা মাথায় রাখবা, যে কোনো সংকরিত অরবিটাল অন্য যে কোনো অরবিটালের সাথে সিগমা বন্ধন তৈরি করে, এটা মাথায় রাখবা। যে কোনো সংকরিত অরবিটাল অন্য যে কোনো অরবিটালের সাথে সিগমা বন্ধন তৈরি করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি sp3s, এই যে sp3s ও sp3 এবং s অরবিটাল, তার মানে এটা একটা সংকরিত অরবিটাল এবং এটা হচ্ছে একটা অসংকরিত s অরবিটাল। তাহলে এই দুটোর মুখোমুখি অধিক্রমণের ফলে এই যে ইলেকট্রনের যে ঘনত্বটা বাড়লো, এটা একটা সিগমা বন্ধন তৈরি হলো। তদ্রূপভাবে সংকরিত তাহলে কি তৈরি করলো? একটা সিগমা বন্ধন তৈরি করলো। তো তাহলে সিগমা বন্ধন আমরা কিভাবে তৈরি করি এই মুহূর্তে আমরা বুঝে গেলাম যে
অর্থাৎ এস অরবিটাল মুখোমুখি, sp অরবিটাল মুখোমুখি, pp অরবিটাল মুখোমুখি, এবং সংকরিত অরবিটাল অন্য আরেকটা সংকরিত অরবিটালের সাথেও তৈরি করতে পারে, অথবা সংকরিত অরবিটাল অন্য আরেকটা নরমাল অরবিটালের সাথেও সিগমা বন্ধন তৈরি করতে পারে। তো তাহলে এখানে একটা ইনফরমেশন আমি তোমাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এস অরবিটাল কখনোই মানে সিগমা বন্ধন ছাড়া আর কোনো কিছু তৈরি করতে পারে না। অর্থাৎ তুমি বিষয়টা এইভাবে মনে রাখবা, এস অরবিটাল সবসময় সিগমা বন্ধন তৈরি করে, অর্থাৎ এটি পাই বন্ধন তৈরি করতে পারে না। তো আমরা আসলে এক্ষুনি পাই বন্ধন নিয়ে আলোচনা করব। পাই বন্ধন যদি বুঝতে হয় তাহলে আমাকে আগে যেটা বুঝতে হবে, যে পাই বন্ধনের বিষয়টা যদি বুঝতে হয়, সেক্ষেত্রে আমার যে বিষয়টা জানবো, অর্থাৎ যে কোনো অরবিটাল যদি অসংকরিত থাকে, দেখো এখানে জাস্ট মাথায় রাখো, এই সংজ্ঞা থেকে তোমরা বিষয়টা বুঝতে পারবা যে অনুগঠনে অংশগ্রহণকারী দুই পরমাণুর একই অক্ষ বরাবর অবস্থানরত দুটি যোজনী অরবিটাল পাশাপাশি অধিক্রমণের ফলে যে সৃষ্ট সমযোজী বন্ধনই হচ্ছে মূলত পাই বন্ধন। তার মানে এখানে বোঝা গেল যে অর্থাৎ দুইটি অসংকরিত পি অরবিটাল, মনে করো একটা অসংকরিত পি অরবিটাল, একটা অসংকরিত পি অরবিটাল যদি পাশাপাশি অধিক্রমণ করে, তাহলে আমি বিষয়টা এইভাবে দেখাতে পারি, এই যে পাশাপাশি যদি অধিক্রমণ করে, যে পাশাপাশি অধিক্রমণ করে, তাহলে এই যে বন্ধনটা তৈরি হলো, এখানে যে বন্ধনটা, এই যে অধিক্রমণটা, সেটাই মূলত হচ্ছে পাই বন্ধন। কিছুক্ষণ পরে আমরা যখন সংকরায়ন পড়াবো তখন আমরা ভিডিও সহকারে দেখবো যে আসলে পাই বন্ধনটা কিভাবে তৈরি হয়। তুমি শুধু মাথায় রাখবা, যে কোনো অরবিটালের পাশাপাশি অধিক্রমণ, যে পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধনটা তৈরি হয় সেটাকে পাই বন্ধন বলা হয়। তো পাই বন্ধন যদি আমি এটাকে আরো সহজ করে বলি, তাহলে আমি বলতে পারি যে মানে অসংকরিত পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণটাকে পাই বন্ধন বলে। তাহলে তোমার জন্য বোঝা অনেক সহজ হয়ে যাবে। তুই মাথায় এটা রাখবা যে অসংকরিত পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণটাকেই মূলত পাই বন্ধন বলে। তাই আমি এইভাবে মনে রাখবো যে অসংকরিত থাকবে এবং তারা একই হইতে হবে। তার মানে হচ্ছে যে এই দুইটা পরমাণু, মনে করো এখানে একটা পি ওয়াইটা অসংকরিত থাকলো, ঠিক এখানেও আরেকটা পি ওয়াই অসংকরিত থাকতে হবে। তাহলে দুইটা অসংকরিত যদি পি ওয়াই হয়, দেন তাদের অধিক্রমণের ফলে সেটা পাই বন্ধন তৈরি। এই কারণে বলা হচ্ছে দুই পরমাণুর একই অক্ষ বরাবর, এই কথাটা মনে রাখবা, দুইটা পরমাণু, তার মানে দুইটা পরমাণুর মধ্যে অসংকরিত একই ধরনের অসংকরিত অরবিটাল থাকবে, এবং ওই একই ধরনের অসংকরিত অরবিটাল দ্বয় পরস্পরের সাথে পাশাপাশি যে বন্ধন তৈরি করবে, পাশাপাশি যে অরবিট অধিক্রমণ হবে, সেটাকে মূলত পাই বন্ধন বলা হয়। তো পাই বন্ধন সিগমা বন্ধনের চেয়ে দুর্বল, এটা তোমরা এটা খুব ইম্পর্টেন্ট একটা নোট, সেটা হচ্ছে পাই বন্ধনটা সিগমা বন্ধনের দুর্বল। এটা কারণ হচ্ছে যে কারণ পাশাপাশি অধিক্রমণ হলে অধিক্রমণের পরিমাণটা অনেক কম হয়, তো সেক্ষেত্রে বন্ধনটা খুব দুর্বল প্রকৃতির হয় এবং সহজে ভেঙে যেতে পারে। আর যদি এটা যদি হতো মুখোমুখি অধিক্রমণ হতো, তাহলে যেমন মুখোমুখি যদি এরকম হতো, যে এরকম যদি হতো, তাহলে অধিক্রমণের পরিমাণটা একটু বেশি, ফলে বন্ধনটা আরো স্ট্রং হতো। তো আমরা এখান থেকে জানলাম পাই বন্ধনটা খুব সহজে বুঝলাম পাই বন্ধনটা দুর্বল প্রকৃতির, আর সিগমা বন্ধনটা হচ্ছে যে অনেক স্ট্রং প্রকৃতির, বা সিগমা বন্ধনটা হচ্ছে অনেক বেশি শক্তিশালী, আমরা এটা বলতে পারি। তো আরেকটা বিষয় তোমাদের জন্য জানতে হবে যে সিগমা ছাড়া আসলে পাই সম্ভব না। তার মানে কোন একটা পাই বন্ধন যদি হইতে হয় তাহলে অবশ্যই সিগমা হইতে হবে। তো আমরা এখানে একটা উদাহরণ দেখাতে পারি, যে অক্সিজেন এবং অক্সিজেনের মাঝে একটা বন্ধন, সেটা আমরা উদাহরণ হিসেবে দেখাতে পারি। অক্সিজেনের অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার সর্ববিশিষ্ট স্তরে 2s2 2p2 2px2 2py2 2py1 এবং 2pz1। তার মানে হচ্ছে মানে সিঙ্গেল অযুগ্ম ইলেকট্রন এখানে দুইটা দেখতে পাচ্ছি, আর পিতে এখানে একটা ডাবল, একটা সিঙ্গেল। তাহলে আমরা দেখো প্রথমত হচ্ছে যে এই আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে, তার মানে এটা একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু, তো তাহলে এখানে এই যে px এটা px, এটাও px। তো তাহলে দেখো এই px এ এটা মূলত বন্ধনটা তৈরি হবে আসলে এটার সাথে এটা তৈরি হবে। তো তৈরি হলে দেখো py, এই যে y অক্ষ বরাবর তার মুখোমুখি অধিক্রমণের কারণে যে এখানে সিগমা বন্ধন তৈরি হয়েছে, আর যে অক্ষটা তার পাশাপাশি ছিল, এই পাশাপাশি অধিক্রমণটাই এই দুটোটা মিলে একটা পাই বন্ধন, তার মানে একটা সিগমা এবং একটা পাই। তো এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখি, যে এইভাবে ডাবল বন্ড ও লিখি, আমরা এইভাবে লিখি, রাইট। তার মানে দ্বিবন্ধন থাকলে একটা সিগমা বন্ধন আর একটা হবে পাই বন্ধন, এটা তোমরা মাথায় রাখবা। একটা সিগমা আর একটা কি বন্ধন, পাই বন্ধন। এই যে এখানে লিখছে শুধুমাত্র দুটি পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণকে পাই বন্ধন তৈরি হয়। সো আমরা সিগমা বন্ধন এবং পাই বন্ধন সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো আসলে সংকরায়ন সম্পর্কে। আমরা জানবো সংকরায়ন সম্পর্কে যদি জানতে হয়, এখন আমরা সংকরায়ন সম্পর্কে আলোচনা করব। সংকরায়নটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কিভাবে সিগমা বন্ধন তৈরি হয়, কিভাবে পাই বন্ধন তৈরি হয়।
তো সংকরায়নটা আসলে খুবই মজার এবং রসায়নে খুবই ইন্টারেস্টিং একটা থিংস, অরবিটালের সংকরণ, যেটাকে ইংলিশে বলা হয় হাইব্রিডাইজেশন, আর বাংলাতে যাকে বলে আমরা সংকরায়ন করি বা নতুন কোনো কিছু তৈরি হওয়া বুঝি। তো সংকরায়নটা মূলত যদি সংজ্ঞা থেকে আমরা দেখি, সেখানে বলা হচ্ছে দুই বা ততোধিক ভিন্ন কিন্তু কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল একত্রে মিলিত হয়ে একই শক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন 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 অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। তো এই বিষয়টা যদি জানতে হয় তাহলে আমরা খুব সহজে কার্বন দিয়ে আমরা ব্যাখ্যা করি। প্রথমে তাহলে আমরা বুঝবো, মনে করলাম, আমি একদম খুব সহজভাবে মনে করলাম কার্বন পরমাণুটি মিথেন অণু তৈরি করবে। মনে করলাম মিথেন অণু তৈরি করবে, মনে করলাম, প্রথমে আমরা ধরে নিলাম। তো আমরা কার্বনের এক্সাইটেড স্তর বা উত্তেজিত অবস্থায় কার্বন ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পাই যে কার্বনের সর্বশেষ বহিস্থ স্তরে 2s 2px 2py 2pz এগুলো বিন্যস্ত হয়ে যায়, এক্সাইটেড হয়ে বিন্যস্ত হয়ে যায় এই চারটা। এখন দেখো আমাদের সংজ্ঞাতেই বলা হচ্ছে যে নতুন অরবিটাল তৈরি করবে, বাট কার্বন পরমাণু যখন নর্মাল অবস্থায় থাকে তাহলে তাদের শক্তিগুলা, এদের শক্তি সমান না, বাট কাছাকাছি শক্তি সম্পন্ন, শক্তি সমান না, কাছাকাছি শক্তি সম্পন্ন। তো বিষয়টা এমন দাঁড়ায় যে, মনে করো আমি এটা গল্পের মতো করে বলতে পারি তোমাদেরকে, মনে করো কার্বন হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে, হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে। তো আমি যদি গল্পে গল্পে বলি, হাইড্রোজেনরা মনে করো যমজ বোন, তারা কার্বনের এই চারটা অরবিটালের সাথে তারা যুক্ত হতে চায়। এখন যমজ যেহেতু, তাদের সবার চেহারা একই রকম এবং তাদের সবার অরবিটালও একই রকম, তো সেক্ষেত্রে কার্বন এর সাথে যদি বন্ধনে যুক্ত হতে হয় তাহলে তাদের একটা বায়না ধরলো যে তারা, যে কার্বনকে তারা বললো যে হে কার্বন, যে তোমার সর্ববহিষ্ঠ স্তরের সবার চেহারা তো ভিন্ন ভিন্ন, এখন আমি তোমার সাথে কিভাবে বন্ধন তৈরি হবো? কার্বন তখন চিন্তা করলো যে না, ওর সাথে যদি সম্পর্ক আমাকে করতেই হয় তাহলে আমরা সবাই একই রকম চেহারা হইতে হবে। তখন সে চিন্তা করলো যে ঠিক আছে, আমরা সবাই মিলে একসাথে যুক্ত হয়ে সমশক্তি সম্পন্ন আমরা অরবিটাল তৈরি করবো। তাহলে এই এস একটা পি3টা মিলিত হয়ে একসাথে মিক্সিং হয়ে তারা কি তৈরি করলো? সমশক্তি সম্পন্ন ψ1 ψ2 ψ3 ψ3 ψ4, তার মানে সমশক্তি স্তর সম্পন্ন সমান সংখ্যক একটা দুইটা তিনটা তৈরি করলো, 1 2 3 4 চারটা অরবিটাল তৈরি করলো। আসলে এখানে ψটা বোঝানো হয়েছে মূলত একই রকম শক্তি হওয়া, এই কারণে। তার মানে হচ্ছে যে যেহেতু হাইড্রোজেন হচ্ছে একই রকম পরমাণু, তার সাথে যেহেতু যুক্ত হবে, তাহলে যুক্ত হওয়ার আগে সে তার সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনগুলোকে কি করলো? সমান শক্তিতে পরিণত করলো। মূলত এটা হচ্ছে হাইব্রিডাইজেশন। তো তাহলে এই হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে এখানে দেখো, তার মানে এই হাইব্রিডাইজেশন জিনিসটা আসলে পরমাণুর উপর নির্ভরশীল না, এটা নির্ভরশীল হচ্ছে কি অণু তৈরি হচ্ছে এটার উপর নির্ভরশীল। পরমাণু আসলে দুইটা বিষয় নির্ভর করে, তারপরও বিষয়টা তুমি মাথায় রাখবা যে মানে কি অণু তৈরি হচ্ছে সেটার উপরেই অনেকটা বেশি, বিশেষ করে বেশি নির্ভরশীল। তো তাহলে যেহেতু H2 এর সাথে যে মানে H এর সাথে সে বন্ধন তৈরি করবে, তাহলে কার্বনের চারটা অরবিটাল সমশক্তি তৈরি হবে। তো চারটা অরবিটাল যদি সমশক্তি তৈরি হয়, তো তাহলে তারা সবাই মিশ্রিত হয়ে সমান শক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হয়ে গেল। তো আমি বিষয়টা এটাকে মানে বিষয়টাকে সহজেই বলতে পারি যে কারোর সাথে সম্পর্ক হওয়ার আগে তার নিজের গড় গোছানোর প্রক্রিয়াটা হচ্ছে হাইব্রিডাইজেশন। মানে কারোর সাথে রিলেশন করার আগে আমার যে সর্ববহিষ্ঠ ইলেকট্রন গুলো আছে বা যোজ্যতস্থ ইলেকট্রন গুলো আছে সেগুলোর যে সবাই মিশ্রিত হয়ে সমান শক্তি হওয়া, বা কারোর সাথে রিলেশন করার আগে গড় গোছানোর প্রক্রিয়াটাই মূলত সংকরায়ন, আমি এইভাবে বলতে পারি। এই সংকরণটা একটা খুবই মজার এবং রসায়নে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তুমি খেয়াল করো যে একই রকম সংকরায়নের ফলে তার নতুন, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম মনে আছে নিশ্চয়, সংকরিত হওয়ার সাথে সাথে বন্ধনগুলো আকৃতিগুলো এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। তাহলে এটা চারটা সমান শক্তির, একটা দুইটা তিনটা চারটা সমান শক্তি অরবিটাল তৈরি হবে। তাহলে তার চারটা সমান এই যে এরকম 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 তৈরি হবে, বন্ধন তৈরি হবে, এরকম তৈরি হবে, এরকম তৈরি হবে। তাহলে এটাও sp3 সংকরিত, এটাও sp3 সংকরিত, এটাও sp3 সংকরিত, এটাও sp3 সংকরিত। তার মানে চারটি সমান সংকরিত অরবিটাল তৈরি হচ্ছে। তাহলে তুমি জাস্ট খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই চারটা অরবিটালের শক্তি সমান এবং তাদের ইলেকট্রন কনফিগারেশনও সবার মাঝে একটা একটা ইলেকট্রন হচ্ছে। তাহলে তাদের বন্ধন কোণগুলো এমন ভাবে অবস্থান করবে যেটা চতুস্থলকীয় হবে। চতুস্থলকের ব্যাপারটা আমরা কিছুক্ষণ পরে যে এখানে দেখতে পাচ্ছি। তার মানে এই বন্ধন কোণগুলো, এই যে বন্ধন কোণগুলো চতুস্থলকীয় হবে। আমার সাথে এটা যে বন্ধন, এটা বন্ধন কোণ হয়ে যাবে 109 ডিগ্রি 28 মিনিট হয়ে যাবে, 28 মিনিট হয়ে যাবে, 28 মিনিট হয়ে যাবে। তার মানে প্রতিটা বন্ধন কোণটা তখন কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এবং দেন
বন্ধনটা এটা সমান হওয়ার পর দেন এই হাইড্রোজেন গুলো এখানে যুক্ত হচ্ছে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে দেন মিথেন পরমাণুটা তৈরি হবে। এখন আমরা sp3 হাইব্রিডাইজেশন কিভাবে হয় সেটা আমরা দেখব। এখানে দেখা যাচ্ছে একটি s এবং 3টি p অরবিটাল একসাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন 4টি অরবিটালে পরিণত হয়েছে। তাহলে প্রত্যেকটি হচ্ছে সংকরিত অরবিটাল। তাহলে 4টা সংকরিত অরবিটাল একসাথে যুক্ত হয়ে 109 ডিগ্রি 9.5 ডিগ্রি বন্ধন কোণে বিস্তৃত হয়েছে, যেটা চতুস্তলকীয়, দেখতে চতুস্তলকীয়। আমরা যেটাকে টেট্রাহেড্রাল বলা হয়, আমরা যদি 3D ডাইমেনশনের মাধ্যমে দেখি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। সেক্ষেত্রে একটি S এবং 3টি P একসাথে মিশ্রিত হয়ে দেখা যাচ্ছে সমশক্তি সম্পন্ন 4টি অরবিটাল তৈরি করেছে। ত্রিমাত্রিকভাবে যদি দেখা যায় তাহলে দেখো তোমরা, ত্রিমাত্রিকভাবে যদি দেখা যায় তাহলে এখানে দেখা যাচ্ছে যে বন্ধন কোণ এই যে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় এবং বন্ধন কোণ তৈরি করেছে 109.4 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা মিথেনের আকৃতিটা একটু দেখি। তো মিথেনে কার্বন পরমাণুর মধ্যে দেখা যাচ্ছে যে 2s এবং 2px 2py 2pz 3টা অরবিটাল রয়েছে। এরপর দেখো হাইড্রোজেনের সাথে যখন যুক্ত হবে, ঠিক যুক্ত হওয়ার আগেই সে সংকরিত হয়ে যাচ্ছে, সংকরিত হয়ে দেন হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন তৈরি করতেছে। তাহলে চতুস্তলকীয় হওয়ার পরে সে সিগমা বন্ধন তৈরি করতেছে। এখন আমরা sp2 সংকরণ নিয়ে আলোচনা করব। তো sp2 সংকরণ নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে প্রথমে ইথিনকে আমরা কল্পনা করতে পারি। আমি ইথিনের অণু আঁকছি। তো ইথিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন। তো প্রতিটি কার্বনের দুই পাশে 2টি হাইড্রোজেন বিদ্যমান এবং কার্বন কার্বনের সাথে দ্বিবন্ধন বিদ্যমান। তো তাহলে দ্বিবন্ধনই থাকে, একটা সিগমা বন্ধন এবং অপরটি হচ্ছে পাই বন্ধন। তাহলে আমরা জানি, সবাই জানি, একটি পাই বন্ধন যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই অসংকরিত অরবিটাল থাকতে হবে। তাহলে এই কার্বনে একটি অসংকরিত অরবিটাল রয়েছে, এই কার্বনে একটি অসংকরিত অরবিটাল রয়েছে। তাহলে এখানে একটা পিজেড অসংকরিত অরবিটাল, এখানে একটি পিজেড অসংকরিত অরবিটাল, কারণ অসংকরিত অরবিটাল ছাড়া পাই বন্ধন সম্ভব না। এক্ষেত্রে আমরা কার্বনের ইলেকট্রন কনফিগারেশন দেখতে পারি। তো উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন কনফিগারেশন হতে দেখা যায় যে 2s1 2px1 2py1 2pz1। তো সেক্ষেত্রে মাত্র s একটা p দুইটা সংকরিত হয়ে সমশক্তি স্তর সম্পন্ন 3টি অরবিটাল তৈরি হবে এবং আরেকটি অসংকরিত অরবিটাল থাকবে। দুইটা কার্বন পরমাণু একই রকম আকৃতি, দেখো এই যে এখানে এই s একটা p একটা, তাহলে এই সংকরিত হচ্ছে প্লাস একটা অসংকরিত থাকতেছে, অসংকরিত অরবিটাল থাকতেছে। তাহলে s একটা p দুইটা, তার মানে সমান শক্তি সম্পন্ন কয়টা অরবিটাল তৈরি হবে? 3টা। এরকম একটা, এরকম একটা, এরকম একটা তৈরি হবে, 3টা। তো 3টে হলে তুমি দেখো এটা যেহেতু একটা মানে যেহেতু এটা সমতলে থাকে, তো সমতলে থাকে কোণ থাকে কত, সব মিলে সমতলে কোণ থাকে 360 ডিগ্রি। তো তাহলে 360 ডিগ্রি যদি আমি 3 ভাগে ভাগ করি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগে যদি ভাগ করি, তাহলে 360 ভাগ 3 যদি হয় তাহলে 120 ডিগ্রি হয়। তাহলে এই ক্ষেত্রে বন্ধন কোণ হবে কত ডিগ্রি? 120 ডিগ্রি বন্ধন কোণ। এই যে বন্ধন কোণ এখানে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এই বন্ধন কোণ হবে কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে দেখো এই সংকরিত হওয়ার পর এই সংকরিত মুখোমুখি অতিক্রমণ করছে, এখানে একটা সিগমা, আর যেটা পাশাপাশি অসংকরিত রয়ে গেছে সেটা পাশাপাশি যে তৈরি হয়েছে সেটাকে আমরা কি বলছি? পাই বন্ধন বলছি। তো তাহলে আর বাকি দুইটাতে যে সংকরিত যারা হয়েছে তারা দেখো এখানে এই যুক্ত হইলো। তো সো এটার একটা সূত্র আছে, আমরা সূত্রটা এর পরে পড়াবো, সূত্রটা আমি দেখাবো তোমাদেরকে। তারপরেও সূত্রটা মনে হয় আমি এখন বলে দেওয়াই মনে হয় বেটার হবে। একটা সূত্র আছে যে আসলে কোনো পরমাণুতে, কোনো অণুতে কেন্দ্রীয় পরমাণুটা কি সংকরিত, সেটার একটা চমৎকার সূত্র আছে। আমি সূত্রটা দেখিয়ে দিচ্ছি এখনই তোমাদেরকে। সূত্রটা হচ্ছে, আমি সরাসরি তোমাদেরকে লিখে দিচ্ছি তাহলে তোমার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে x এর মান x ইজ ইকুয়াল টু SA মানে হচ্ছে সারাউন্ডিংস অ্যাটম। অর্থাৎ কোন একটা সংকরিত পরমাণু চারপাশে যতটা সারাউন্ডিংস অ্যাটম থাকবে তখন যেটাকে বলা হয় সারাউন্ডিংস অ্যাটম। প্লাস আমি প্লাস সূত্রের হাফ, এই যে সূত্রের হাফ দিলাম, সূত্রের হাফ ইনটু আমাদের যোজ অর্থাৎ সর্ববহিষ্ঠ স্তরে যতটা ইলেকট্রন থাকবে ওই পরমাণুটি, এটাকে ই বলা হয়, ই মাইনাস ভি। আর এখানে মাইনাস চার্জ বলতে পুরা অণুটার বা আয়নটার চার্জ এখানে বলা হবে। এটা পুরোটা মিলে একটা সূত্র। তাহলে যদি এই এক্স এর মানটা এখানে আমি এখানে চলে যাই, তুমি দেখো যদি এক্স এর মানটা এখানে যদি আসে, যদি এক্স এর মানটা যদি 2 আসে তখন সেটা হবে sp সংকরিত। এক্স এর মানটা যদি 3 আসে তখন সেটা হবে sp2 সংকরিত। তার মানে s একটা p দুইটা, 3টে সব মিলে। এক্স এর মান যদি 4 আসে
তাহলে সেটা হবে sp3 সংকরিত। x এর মান যদি 5 আসে তাহলে সেটা হবে sp3d সংকরিত। x এর মান যদি 6 আসে তখন সেটাকে আমরা বলবো sp3d স্কয়ার সংকরিত। সো x এর মানের উপরে আমরা বলতে পারি আসলে পরমাণুটা কোনটা কি সংকরিত, সেটা আমরা খুব সহজেই বলতে পারি। তো এখন আমরা যদি বিষয়টাকে যদি ব্যাখ্যা করি, তাহলে তুমি দেখো আমি এই পরমাণুর জন্য ব্যাখ্যা করি। তুমি দেখো এই কার্বন পরমাণুতে এই কার্বন আমি এই কার্বনের জন্য বিবেচনা করছি, দেন এই কার্বনের জন্য পরে বিবেচনা করব, বাট আগে এই কার্বনের জন্য বিবেচনা করি। তাহলে দেখো এই কার্বনের জন্য যদি বিবেচনা করি, আমি এই কার্বনটার জন্য বিবেচনা করি, এক্স এর মানটা যদি চিন্তা করি, তাহলে এই কার্বনের চারপাশে এক পাশ দুইটা তিনটা, তার মানে এইগুলা না, এগুলো কাউন্ট হবে না, এই দুইটা হাইড্রোজেন কাউন্ট হবে না, এটা কাউন্ট হবে এটার সাথে যেটা লাগানো আছে, তার মানে হচ্ছে এই কার্বন একটা দুইটা তিনটা, তার মানে তিনটা পরমাণু তার সাথে যুক্ত আছে। প্লাস প্লাস আমি দিলাম, এরপর আমি সূত্রের হাফ দিলাম, তারপর আমি দেখলাম যে কার্বনের শুধু মানে সর্বশেষ স্তরে 4টি ইলেকট্রন বিদ্যমান, তাহলে আমি এখানে 4 দিলাম, কার্বনের 4টি ইলেকট্রন বিদ্যমান, 4 দিলাম। তো 4 দেওয়ার পরে তার যোজনী মানে চারপাশে যে ইলেকট্রন আছে আবার যোজনীও কিন্তু 4, দেখো কার্বন হাফ কয়টা, 1 2 3 4 4, যোজনীও 4, তো 4। যেহেতু কার্বন এটা পুরোটা একটা অণু, এটার স্পেসিফিক কোনো চার্জ নাই, তাহলে চার্জের মান দেওয়া লাগবে না, -0 দিলাম। তো আলটিমেটলি আমার থাকলো কত, 3 থাকলো, তার মানে এগুলো পুরোটার মান 0, 4 - 4 মানে হচ্ছে 0, তার মানে হাফের সাথে 0 গুণ, তাহলে 3। তো 3 হলে কি সংকরিত হলো, এই মাত্র আমরা দেখলাম কি সংকরিত হলো বলতো, sp2। সো এটা sp2, সে এই সূত্র ব্যবহার করে আমরা আসলে কোনটা কি সংকরিত সেটা আগে থেকে নির্ণয় করতে পারবো, এই সূত্রটা যে এটা x এর মানের উপর ডিপেন্ড করে। এখন আমরা sp2 সমীকরণটা দেখতে পাচ্ছি, তাহলে একটি s এবং দুটি p অরবিটাল মিশ্রিত হয়ে তাহলে সমশক্তি স্তর সম্পন্ন 3টি অরবিটালে পরিণত হয়েছে এবং তাদের বন্ধন কোণ হয়েছে 120 ডিগ্রি। তো তাহলে এটাকে ট্রাইগোনাল প্লেনার বলে সমতলীয় বোঝাচ্ছে এখানে। তো এক্ষেত্রে আমরা যদি 3D ডাইমেনশনে দেখি তাহলে আমরা আবার বিষয়টি দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি S এবং দুইটি P মুখোমুখি, দুটি P মিশ্রিত হয়ে সমশক্তি স্তর সম্পন্ন 3টি অরবিটালে পরিণত হবে এবং প্রতিটির নামই হবে sp2 হাইব্রিডাইজড অরবিটাল। তো তাহলে দেখো এই যে মিশ্রিত হওয়ার ফলে 3টি সমশক্তি স্তর সম্পন্ন অরবিটাল তৈরি হয়েছে এবং তাদের বন্ধন কোণ হয়েছে 100। দেখো এখানে বেনজিনের যে সমীকরণটা সেটা একটু আলোচনা করে ফেলি। বেনজিনের সংকেতটা এখানে খুব সুন্দর করে দিয়েছে, আমি তারপর তোমাদেরকে বোঝার জন্য লিখি। যে কার্বন থাকে, এখানে একটা সিঙ্গেল বন্ড, এখানে একটা কার্বন, আমি দিচ্ছি সবগুলো তোমরা ভালোভাবে দিচ্ছি, তুমি বুঝবা যে এখানে একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে এখানে একটা দ্বিবন্ধন, একটা দ্বিবন্ধন, একটা দ্বিবন্ধন। তাহলে প্রতিটা কার্বনে তুমি খেয়াল করে লক্ষ্য করো, প্রতিটা কার্বনে যে দ্বিবন্ধন থাকা, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, প্রতিটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এই কার্বনের সাথে 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 একটা হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কিন্তু একটা দ্বিবন্ধন বিদ্যমান। তো দ্বিবন্ধন থাকলে কি হয়, sp, জাস্ট এটা মাথায় রাখবা, কার্বন কার্বন দ্বিবন্ধন যদি হয় কোনোভাবে তাহলে সেটা sp2 সংকরিত। আর কার্বন কার্বন যদি একক বন্ধন হয়, সবগুলো একক বন্ধন হয়, তখন সেটা হবে sp3 সংকরিত। আর কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয় তখন সেটা হবে sp সংকরিত। সেটা আমরা কমন, একদম কার্বনের জন্য এটা কমন ফেনোমেনা বা কমন ধারণা, আমরা এটা মনে রাখার জন্য অবজেক্টিভের জন্য সহজে করতে পারবো। তাহলে এই কার্বনের দিকতে দ্বিবন্ধন আছে, তাহলে অসংকরিত একটা অরবিটাল আছে, আর বাকিগুলো সব সংকরিত, তাহলে sp2। এই কার্বনে যেহেতু একটা দ্বিবন্ধন আছে সুতরাং এটা sp2 সংকরিত, এটা sp2 সংকরিত, এটা sp2 সংকরিত, এটা sp2 সংকরিত, এটা sp2 সংকরিত। তাহলে sp2 সংকরিত হলে একটা অসংকরিত অরবিটাল আছে, এই যে অসংকরিত অরবিটাল, এই যে অসংকরিত 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 অসংকরিত, তাহলে অসংকরিত অসংকরিত মিলে এই যে দুর্বল বন্ধন তৈরি করতেছে সেটা হচ্ছে এই যে এখানকার পাই বন্ড। তাহলে এই যে এটার সাথে এটা যে বন্ধন তৈরি করতেছে এটা পাই বন্ড, এই যে এখান থেকে যে বন্ধন তৈরি করতেছে এটা হচ্ছে পাই বন্ড। তো দেখো যদি কোনোভাবে এই বন্ধনটা ছুটে যায় বা এইখানে নষ্ট হয়ে যায়, কিন্তু এই তখন সাথে সাথে এটার সাথে যুক্ত হবে, তার মানে এটা নষ্ট হয়ে দেন এটার সাথে যুক্ত হবে, এটা নষ্ট হয়ে দেন এটার সাথে যুক্ত হবে, তার মানে এটা রেজোনেন্স করে। এই কারণে বেনজিনকে এইভাবে লিখা হয়, এইভাবে দিয়ে এবং গোল চিহ্ন দেওয়া হয়, রেজোনেন্স হয়ে যায়। তার মানে এই সংকরণ, এই বন্ধনগুলো মানে এটার সাথে এই দুইটার সাথে এটা হতে পারে, অথবা এটা যদি ভেঙে যায় এটা হয়ে যাবে সাথে সাথে, দেন চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে, দেন এটা হয়ে যাবে। তার মানে এই বন্ধনগুলো একটা রেজোনেন্স বা ঘূর্ণনের মতো অবস্থায় থাকে। এই কারণে বেনজিনের সংকেতের সময় গোল চিহ্ন দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? এখানে একটা অসংকরিত অরবিটাল থাকার কারণে এই যে বন্ধনটা এরকম হলো। ঠিক আছে কিনা? সো sp2 সমীকরণটা আমরা পড়লাম।
এখন আমরা বেনজিনে sp2 হাইব্রিডাইজেশনটা কিভাবে হয় সেটা আমরা দেখব। তো দেখা যাচ্ছে যে বেনজিনে 6টি কার্বন পরমাণু রয়েছে এবং প্রত্যেকটি sp2 সংকরিত। তো তাহলে এখানে প্রতিটা সিগমা বন্ধন তৈরিটা নির্দেশনাটা দেখানো হচ্ছে। এরপরে প্রতিটা কার্বনে একটি অসংকরিত অরবিটাল রয়েছে, সে অসংকরিত অরবিটালের কারণে পাশাপাশি অধিক্রমণের ফলে এই যে পাই বন্ধন তৈরি হয়। তো এইভাবে বেনজিনের রেজোনেন্স তৈরি হয়, অর্থাৎ এই কারণে বেনজিনকে মাঝখানে গোল। এরপর আমরা sp সংকরণে যাব। sp সংকরণে আমরা দেখতে পেলাম sp সংকরণে শুধুমাত্র s একটা p একটা হবে, আর কিছু হবে না। তো তাহলে আমাকে বলো বন্ধন কোণটা আমরা sp2 এর জন্য আলোচনা যেহেতু করেছি sp, তাহলে কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয়, তুমি খেয়াল করো কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয় তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকতেছে আর এখানে একটা হাইড্রোজেন থাকতেছে, কোনো নিচে কনফিউশন হচ্ছে না। তো তাহলে যদি ত্রিবন্ধন হয় তাহলে ডেফিনেটলি আমি বলেছি একটা সিগমা হবে আর বাকি দুইটা পাই হবে। তো পাই যদি হতে হয় তার মানে তার মধ্যে অসংকরিত অরবিটাল দুইটা থাকতে হবে। তাহলে তুমি দেখো এই যে এখানে একটা অসংকরিত অরবিটাল, এখানে একটা অসংকরিত অরবিটাল, বাট আর এই বাকি একটা সংকরিত হয়েছে, এস একটা, দুইটা সমশক্তি সংকরিত হয়েছে। নিশ্চয় বুঝতে পারছো তোমরা? তো তাহলে তুমি দেখো এই যে এখানে দুইটা অসংকরিত থাকার কারণে দুইটা পাই তৈরি হচ্ছে। তো আমরা যদি দেখি তার মানে যে এই যে এস একটা পি একটা অরবিটাল সংকরিত হচ্ছে, সংকরিত মানে মিশ্রিত হয়ে নতুন অরবিটাল তৈরি হওয়া। তো দেখো এটা যখন সংকরিত হবে দেন তার বন্ধন কোণ হবে 180 ডিগ্রি, যেহেতু এটা একটা লিনিয়ার বা একটা সরলরৈখিক, এখানে বন্ধন কোণটা হবে 180 ডিগ্রি। তাহলে দেখো এই যে এখানে তুমি যদি চিন্তা করো কার্বন কার্বন ত্রিবন্ধনে যদি চিন্তা করো, আমি এটার কথা বাদ দিলাম, আমি এখানে আসি যে এখানে দেখো একটা কার্বন sp সংকরিত, এটাও sp সংকরিত। সো এটা মুখোমুখি সিগমা বন্ধন, আর এটার সাথে দেখো এইখানে এটা রিলেশন, রাইট? তাহলে এই একটা পাই, আবার এইটা আর এটা মিলে আর একটা পাই, তাহলে সব মিলে দুইটা পাই হলো। কয়টা পাই হলো? দুইটা পাই হলো। তাহলে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। তাহলে আমি এখানে দেখতে পারি যে সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, তাহলে আর অসংকরিত দুইটা পাই তৈরি করলো, তার মানে একটা সিগমা আর দুইটা পাই। তো তাহলে এটাই হলো যেমন বন্ধন কোণটা 180 ডিগ্রি হবে sp সংকরণে। ঠিক আছে, তো আমরা খুব সহজে বুঝতে পারলাম আসলে সংকরণটা খুবই সহজ, অত কঠিন কিছু না, জটিল কিছু না। এখন আমরা এটার ভিজুয়ালাইজেশনটা তোমাদেরকে আমি দেখাবো। এখন আমরা sp হাইব্রিডাইজেশনটা দেখব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি s এবং একটি p মিলে দুইটি সমশক্তি সম্পন্ন sp হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হলো। সেক্ষেত্রে দুইটি একসাথে মিলিত হলো এবং বন্ধন কোণ হলো 180 ডিগ্রি, বা যাকে সরল রৈখিক বলা হয়। তো আমরা যদি এখন 3D অ্যানিমেশনের মাধ্যমে যদি দেখি তাহলে আমাদের কাছে বিষয়টা অনেক সহজ মনে হবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি s এবং একটি p মিশ্রিত হয়ে সমশক্তি স্তর সম্পন্ন দুইটি অরবিটাল তৈরি হলো এবং প্রত্যেকটাই sp সংকরিত। এবং sp সংকরিত পরমাণুর কথা চিন্তা করতে পারি, যেমন বেরিলিয়াম ক্লোরাইড। সেক্ষেত্রে ক্লোরিনের সাথে বন্ধনে যুক্ত হওয়ার আগে এই যে সংকরিত হলো sp, বেরিলিয়ামের সর্ববিষ্ট স্তর sp সংকরিত হলো, হওয়ার পরে দেন দুইটি ক্লোরিনের সাথে দুইটি সিগমা বন্ধন তৈরি করলো। তো এভাবে BCl2 গঠিত হয়। আমরা এখন অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের মাঝে কি ধরনের হাইব্রিডাইজেশন হয় সেটা আমরা দেখব। তো সেই ক্ষেত্রে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের তিনটা মৌলকে আমরা তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা ইথেন, তারপরে ইথিন, তারপরে ইথাইনকে দেখাবো। তার মানে দেখো এখানে ডাইটেট্রাহিড্রাল বলতে কি বোঝাচ্ছে, আমরা কিছুক্ষণ আগে মিথেনের আকৃতি পড়েছিলাম, অর্থাৎ সেটা হচ্ছে চতুস্তলকীয়। তাহলে এখানে দুইটা চতুস্তলকীয় পাশাপাশি যুক্ত হয়ে ডাইটেট্রাহিড্রাল হলো, এই কারণে এটাকে ডাইটেট্রাহিড্রাল বলা হচ্ছে, অর্থাৎ চতুস্তলকীয় দুইটা অণু পাশাপাশি রয়েছে। এবং তো আমরা যদি ইথিনের কথা চিন্তা করি তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং সেটার বন্ধন আকৃতি হচ্ছে একটা ত্রিভুজের মতো, ডাবল দুইটা ত্রিভুজ, এবং ফ্লেনার, এই যে ফ্লেনার তার মধ্যে একটা সমতলে থাকে, এবং বন্ধন কোণগুলো এটা 120 ডিগ্রি হবে। তো সেটা তো আমরা দেখতে পাচ্ছি। Planar molecule with a bond angle of 120 degrees, while ethine is a linear molecule with a bond angle of 108. তাহলে ইথাইনে আমরা যদি এখন দেখি, খেয়াল করি, ইথাইনে যদি আমরা দেখতে পাই তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে যে এটার সাথে এটার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, এবং এখানে একটা সিগমা আর বাকি দুইটা পাই রয়েছে।
তো সো আমরা এখন এটার বিস্তারিত আমরা দেখতে পাবো। All these three hydrocarbons differ from each other in geometry and bond angle due to a difference in the state of hybridization of carbon atom in them. In this topic, we will study the sp3 hybridization of carbon in alkanes and how it is responsible for its tetrahedral geometry. We will explain it by taking ethane again as an example. তো আমরা sp3 হাইব্রিডাইজেশন যদি দেখতে হয় তাহলে আমরা ইথিনকে উদাহরণ হিসেবে নিলাম এবং সেখানে দেখতে পেলাম যে কার্বন একক বন্ধন এবং কার্বনের সাথে হাইড্রোজেন একক বন্ধন বিদ্যমান। There are 2 carbon atoms and 6 hydrogen atoms joined by single bonds in this molecule. The orbital picture of ethane looks like this. We can thus visualize. তোমরা খেয়াল করতেছো এখানে দুইটি ইলেকট্রন প্রতিটা বন্ধনে, এটার একটা ইলেকট্রন, এটার একটা ইলেকট্রন, এটার একটা দুইটি ইলেকট্রনগুলো বন্ধনগুলো তৈরি করে। তোমরা একটু পরে দেখলে বুঝতে পারবা। এটা তো সিগমা না, এটা সিগমা, আর এগুলো পাই, সবগুলো সিগমা, এখানে কোনো পাই নাই। পাই থাকতে হলে অসংকরিত অরবিটাল থাকতে হবে। 7 internuclear axes between them. সবগুলো সিগমা। A chemical bond formed by orbital overlap along the internuclear axis. এখানে সিগমা বন্ধন কটা? 1 2 3 4 5 6 7 সিগমা বন্ধন আছে। এখানে সিগমা বন্ধন আর পাশাপাশি অধিক্রমণ হলে সেটা হচ্ছে পাই বন্ধন হবে। This is a sigma bond. Thus, both the carbon atoms are surrounded by 3 carbon-hydrogen sigma bonds and 1 carbon-carbon sigma bond. These bonds are directed along the corners of a regular tetrahedron and all carbon-hydrogen bonds are of the same bond length. Let us now remove the 6 hydrogen atoms from this structure. তার মানে 6টা হাইড্রোজেন অ্যাটম যদি এখান থেকে হাইড্রোজেন পরমাণু সরিয়ে ফেলা হয় তাহলে আলাদা আলাদা কার্বন পরমাণু পাবো। Also, drag the 2 carbon atoms apart. তার মানে 2টা কার্বন অ্যাটম পাশাপাশি আমরা আলাদা করে ফেললাম। তাহলে এটা কিভাবে সংকরিত হয়ে এরকম একটা অণু তৈরি হলো সেটা আমরা দেখব। We can clearly see 4 equivalent sp3 hybrid orbitals around each carbon atom. Each of these orbitals has one lobe. তার মানে দেখো এই যে সংকরিত হওয়ার পর আমি বলছিলাম যে সংকরিত হওয়ার পরে তাদের বন্ধন আকৃতি এরকম হয়ে যায়। আমি এখন দেখো bigger than the other and is occupied by a single unpaired electron. Now, consider a carbon atom having atomic number 6 in the ground state. Its electronic configuration is 1s2, 2s2, 2px1, 2py1, 2pz0. On excitation, an electron jumps from the 2 মানে এক্সাইটেশন বলতে এখানে বলছে উত্তেজিত orbital, resulting in an electronic configuration of 1s2, 2s1. এগুলো উত্তেজিত যখন হয়ে যায় তখন খালি স্তর যখন থাকবে তখন এখানে উত্তেজিত হলে ইলেকট্রনটা খালি অর্থাৎ সিঙ্গেল হয়ে যায়। মানে ডাবল থেকে যেটা খালি আছে না হলে তো বিক্রিয়া করবে না। ইলেকট্রন ট্যাগ আর কি, এরকম ত্যাগ না, ইলেকট্রন ফরমেশন হয়, তৈরি হয়, নতুন করে অ্যারেঞ্জ হয়, সাজানো হয়, সাজিয়ে তারপর উত্তেজিত দেন। এখানে 4টা মুক্ত ইলেকট্রন আছে, তো 4টা বন্ধন তৈরি করতে পারবে। মানে যতটা যুগ্ম ইলেকট্রন থাকবে সেটা ততটা যোজনী তৈরি করে, এটা মাথায় রাখলে হবে। 1, 2px1, 2py1, 2pz1. In order to form 4 sigma bonds with other atoms, the 2s, 2px, 2py, and 2pz orbitals of this atom intermix. This process of intermixing of atomic orbitals is called hybridization. As a result, 4 equivalent orbitals called sp3 মানে অণু তৈরি হওয়ার আগে তারা তাদের সর্বশেষ ইলেকট্রনটাকে ফরমেশন করে সমান শক্তি সম্পন্ন অরবিটালে তৈরি হয়ে যাওয়া, সেটাই মূলত hybrid orbitals directed along the 4 corners of a regular tetrahedron are formed. আরে দেখো তুমি দেখো 4টা এই একটা এই পাশ একটা তল, এই পাশে একটা তল, ওই পাশে একটা তল আর নিচে একটা তল, এই নিচে একটা তল, তাহলে সব মিলে 4টা তল। এখানে একটা তল, ওই পাশে একটা তল, এই পাশে একটা তল, নিচে একটা তল, 4টা তল এখানে হলো। When 2 such sp3 hybridized carbon এরকম 2টা কার্বন সংকরিত কার্বন যদি পাশাপাশি যুক্ত হয় তাহলে দেখো atoms approach each other along the internuclear axis and overlap, a carbon-carbon sigma bond is formed. কার্বন সিগমা বন্ধন তৈরি হয়েছে একটা। তাহলে দেখো
This bond has a bond length of 1.54 angstrom. 6 hydrogen atoms now approach and overlap the remaining 6 sp3 hybrid orbital. তাহলে এখানে এই অরবিটাল সমূহ দেখা যাচ্ছে যে এই যে এখানে তোমার সিগমা বন্ড গুলো তৈরি হয় Of both the carbon atoms, forming sigma bonds with bond length of 1.09 angstrom. In other words, whenever a carbon atom in an organic compound forms 4 sigma bonds which are directed along the corners of a regular tetrahedron, it is sp3 hybridized. Besides sp3 hybridization, the excited carbon atom may also undergo sp2 or sp hybridization. During the formation of a double bond, 2s and 2 of the 2p orbitals hybridize. Consequently, this hybridization is termed as sp2 hybridization. sp2 hybridization দেখা যাচ্ছে একটা s দুইটা p সংগঠিত হচ্ছে বাট একটা অসংগঠিত থাকতেছে। যেহেতু এখানে একটা দ্বিবন্ধন আছে তাহলে একটা অসংগঠিত অরবিটাল থাকতে হবে, কারণ অসংগঠিত অরবিটাল যদি না থাকে তাহলে দ্বিবন্ধন তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা মাথায় রাখলে হবে। দেখতে পাই দেখো এখানে এগুলো সব সংগঠিত হচ্ছে বাট একটা অসংগঠিত রয়ে যাচ্ছে, দেখো একটা অসংগঠিত রয়ে যাচ্ছে। এই যে তিনটা মিক্সিং হয়ে sp2 হচ্ছে, s একটা p দুইটা, তাহলে সমশক্তি সম্পন্ন তিনটা অরবিটাল তৈরি হবে। তারপর সমশক্তি সম্পন্ন তিনটা orbitals. বন্ধন কোণ তাহলে দেখো এটা যেহেতু লিনিয়ার তাহলে বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে দেখো As you can see, each sp2 hybrid orbital is bilobed, one lobe bigger than the other. The half-filled p orbital, which was not involved in hybridization, lies at right angles to the plane of the equilateral. তার মানে দেখো এই যে হাইব্রিডেশন হয়েছে আর এটা অসংগঠিত হয়েছে, সো এটার সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়ে গেছে, রাইট? এর সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেন এটা পাশাপাশি যুক্ত হয়ে ওটার সাথে পাই বন্ধন তৈরি করবে। আমরা দেখি কিভাবে দেখবো পাই বন্ধন। Now let us understand how this hybridized state results in the formation of a double bond. For this, imagine a similar sp2 hybridized carbon atom approaching this carbon atom. As these atoms come closer, an orbital overlap takes place along the internuclear axis. এটা অসংকরিত, এটা অসংকরিত, তাহলে এই অসংকরিত পরস্পরের সাথে পাই তৈরি করবে, আর এটা সংকরিত, এখানে দুইটা সংকরিত পাই সিগমা বন্ধন তৈরি করলো, তাহলে এখানে একটা সংকরিত, ওই পাশে একটা সংকরিত আছে, আমরা দেখতে পাবো। This bond is called a sigma bond. At this stage, the unhybridized p orbitals which lie above and below the plane of the sigma পাই বন্ধন তৈরি হওয়ার প্রক্রিয়া দেখতে পাচ্ছি, অসংকরিত অরবিটালটা মুখোমুখি এই যে পাশাপাশি অধিক্রমণ হচ্ছে, bond also come আমরা দেখতে পাচ্ছি যে পাই বন্ধন তৈরি হচ্ছে, এই যে পাই বন্ধন তৈরি হচ্ছে, দুটোটা মিলে এটা এবং এটা দুটোটা মিলে একটা পাই, কিন্তু এটা মাথায় রাখবে, একটা সিগমা আর একটা পাই। দেখো very close to each other and overlap laterally. এই যে ওভারল্যাপ হয়েছে, সুতরাং এটা এবং এটা এই দুইটা মিলে হচ্ছে কি বন্ধন? পাই বন্ধন, resulting in the formation of a pi bond between the two carbon atoms. একটা সিগমা এবং এটা মিলে দুটোটা মিলে পাই, আর এখানে এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে। Thus, there exists one sigma and one pi bond between the two carbon atoms. The other two valencies of each of the carbon atoms are satisfied by 4 1s s orbital এখানে হাইড্রোজেন ঢুকতেছে, রাইট? orbitals of hydrogen, hence forming an ethene molecule. Another process of intermixing called sp hybridization. এখন দেখবো sp হাইব্রিডাইজেশনটা কিভাবে হয়। s একটা p একটা, তাহলে আর দুইটা অসংকরিত অরবিটাল থাকবে। Results in the formation of 2 sp hybrid orbitals. Now, this carbon atom is ready to combine with other atoms. Imagine another sp hybridized carbon atom approaching this carbon atom, such that the sp hybrid orbitals of the two carbon atoms face each other. These orbitals overlap along the internuclear axis, resulting in a sigma bond. ঠিক আছে, তারা সিগমা বন্ধন তৈরি করলো, তাহলে এই একটা সংকরিত একটা অরবিটাল, এই একটা সংকরিত অরবিটাল, বাট বাকি দুইটা এই যে এখানে একটা অসংকরিত, এখানে যাই পিছনে একটা, পুরোটা মিলে একটা অসংকরিত হবে, আমরা এখন দেখতে পাবো সেটা। Each of the
carbon atoms also has two unhybridized p orbitals, namely the py and pz orbital. আমরা দেখতে পাচ্ছি py এবং pz অরবিটালটা অসংকরিত রয়েছে। তো তাহলে pz এর সাথে pz পাই তৈরি করবে, py এর সাথে py পাই বন্ধন তৈরি করবে। আমরা এখন দেখব These orbitals, which lie above and below the plane of sigma bond, also come very close তার মানে দেখো এটা হচ্ছে সিগমা বন্ড, একটা লিনিয়ার, তার মানে এটা কোণ হচ্ছে 180 ডিগ্রি। আর পাই বন্ধনগুলো কিভাবে তৈরি হবে আমরা দেখতে to পাবো। each other and overlap তার laterally. মানে হচ্ছে দেখো এটার সাথে পিছনেটা, তার মানে এটা একটা পাই বন্ড, আবার এটার সাথে এটা একটা পাই বন্ড, তার মানে দুইটা পাই বন্ড, মাঝখানে একটা সিগমা বন্ড আমরা দেখতে পাবো। Resulting in the formation of two pi bonds between the two carbon atoms. এটাও তো অনেকটা না না না, সিগমা মুখোমুখি, এরও তো মুভি। কইর মুখোমুখি, এটা তো পাশাপাশি, দুইটা মিলে একসাথে পাশাপাশি, আচ্ছা, বুঝছি। দুইটা মিলে পাশাপাশি। তাহলে আমরা এখন খুব সহজে sp সমীকরণ, The fourth valency of each of the carbon atoms is satisfied by two যেটা সংকরিত হয়েছে 1s orbitals of hydrogen, which also make sigma bonds রাইট। তো তাহলে এইভাবে along the internuclear axis. তো The আমরা quest of আসলে the carbon atom is now complete, and an acetylene molecule is formed. একটা সিগমা আর বাকি দুটো। To summarize, we have studied that whenever a carbon atom in an organic compound forms four sigma bonds directed along the corners of a regular তার মানে একটা কার্বন চারটা সিগমা বন্ড তৈরি করতেছে এখানে, সো সেই ক্ষেত্রে চারটাই সংকরিত হচ্ছে এখানে। তো আমরা যদি চিন্তা করি, it is sp3 hybridized. এখন যদি আমরা যদি চিন্তা করি, A carbon atom that forms সিগমা বন্ড তিনটা তৈরি করে, অর্থাৎ ইথিন একটা, এখানে একটা, তিনটা বন্ড সিগমা, তাহলে এখানে sp3 সংকরিত। তো তাহলে সরি sp2 সংকরিত, এটা sp2 সংকরিত হবে, একটা, দুইটা, তিনটা, আর একটা পাই বন্ধন তৈরি হচ্ছে। তোমরা sigma and a pi bond. তার মানে যে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, একটা কার্বন তিনটা সিগমা তৈরি করে, আর এখানে আরেকটা পাই তৈরি করে। ঠিক সেম ভাবে এই কার্বনটাও একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, তিনটা সিগমা আর একটা পাই তৈরি করে। এইভাবে আমরা বুঝতে পারবো। তো শুধু sp3 sp2 সংকরিত এটা, আর Is sp2 hybridized, while the one in which it forms two sigma and two pi bonds আমরা এখানে দেখো এই কার্বনটা দুইটা সিগমা তৈরি করে আর দুইটা পাই, এই কার্বনটা ঠিক অনুরূপ একটা সিগমা আর এই দুইটা সিগমা দুইটা পাই তৈরি করে প্রতিটা কার্বন। তার মানে এখানে এই কার্বনের মধ্যে আমরা যদি দেখতে পাই, মানে পুরো অণুর মধ্যে আমরা যদি চিন্তা করি, তাহলে এখানে একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা থাকে আর পাই বন্ধন থাকে দুইটা। এভাবে আমরা হিসাব করতে পারি। তোমরা মনে রাখবা প্রতিটা বন্ধন তৈরি করতে। এখন আমরা আমরা এখন আলোচনা করব আসলে বন্ধন কোণে, অর্থাৎ হাইব্রিডাইজেশনের উপর আসলে বন্ধন কোণের যে একটা প্রভাব এবং মুক্ত জোড়ের উপর যে বন্ধন কোণের প্রভাব, সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ অণুর আকৃতি, বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব, সেটা এখন আলোচনা করব। সেক্ষেত্রে আমি দুইটা ব্যতিক্রমধর্মী জিনিস দিয়ে আমি শুরু করতে পারি। সেক্ষেত্রে প্রথমটা আমি শুরু করতে পারি অ্যামোনিয়াকে দিয়ে শুরু করতে পারি। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এক্স এর একটা সূত্র আমরা পড়িয়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা সবাই জানি সেই সূত্র অনুসারে যদি আমি চিন্তা করি, তাহলে এস এ তার মানে হচ্ছে এক্স এর এস সারাউন্ডিংস অ্যাটম, তার মধ্যে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। নাইট্রোজেনের সারাউন্ডিংস অ্যাটম তিনটা, তাহলে এখানে 3 দিলাম, তারপরে প্লাস দিলাম, আমি এখানে হাফ দিলাম, হাফ সূত্র দিলাম। এরপরে আমি দেখবো যে নাইট্রোজেনের সর্ববহিষ্ঠ স্তরে কয়টি ইলেকট্রন থাকে? 5টি ইলেকট্রন থাকে। 5টি ইলেকট্রন, তাহলে এখানে 5 দিলাম, অর্থাৎ নাইট্রোজেনের সর্বশেষ 5টা থাকে, একটা, দুইটা, তিনটা, আর মুক্ত থাকে দুইটা, 5টা। আর যোজনী কিন্তু 3, এবং যেহেতু এটা কোনো চার্জ নাই, অ্যামোনিয়া যেহেতু কোনো চার্জ নাই, তাহলে সেক্ষেত্রে চার্জ হচ্ছে 0। তো সেক্ষেত্রে আমি পেলাম যে এটার মানটা আমি পেলাম 3 প্লাস 1 পাবো, কাটাকাটি যদি করি 2 হবে, এখানে 1 হয়ে যাবে, সমান আমি 4 পেলাম। তো 4 পেলে x এর মান যদি 4 sp3 সংকরিত। তো তোমরা আমি এটাকে আরো সহজভাবে আমি আলোচনা করি, তাহলে তোমরা বুঝবা। তাহলে দেখো এখানে নাইট্রোজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস যদি আলোচনা করি, তাহলে নাইট্রোজেনের 7 যদি হয়, তাহলে দেখো 1s2 1s2 2s1 আর 2s এখানে 1, 2px 2py এবং 2pz। তাহলে দেখো এখানে 1s2 2s2 2pxyz, তাহলে দুইটা, এখানে একটা, এখানে হবে যে তুমি খেয়াল করো, তাহলে এখানে হবে যে দুইটা, আর এখানে হবে একটা, এখানে হবে একটা, এখানে হবে একটা, রাইট। যেহেতু s একটা p3টা সংকরিত হয়ে যায়, তাহলে এটা sp3 সংকরিত।
তোমরা মাথায় রাখবা সংকরিত হওয়ার ক্ষেত্রে এখানে একটা বা দুইটা থাকবে সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে সর্ববৈশিষ্ট্য স্তরে কতটা অরবিটাল নতুন তৈরি হচ্ছে সেটাই ফ্যাক্টর। তো তাহলে এখানে S একটা P3 যদি সংকরিত হয় তাহলে সমশক্তি সম্পন্ন একটা, দুইটা, তিনটা, চারটা অরবিটাল তৈরি হয়। বাট এই অরবিটালের যেহেতু মুক্ত জোড় ইলেকট্রন আছে, তার মানে এটা অন্য কারোর সাথে সে বন্ধন তৈরি করবে না। যদি এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকতো তাহলে এখানে অন্য একটা হাইড্রোজেন যুক্ত হতে পারতো, কিন্তু এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রন না থাকার কারণে তাহলে এখানে কোনো বন্ধন তৈরি করবে না। ফলে অ্যামোনিয়াটা একটা, দুইটা, তিনটা সিগমা বন্ধন তৈরি করে, এখানে বন্ধন তৈরি করে না। তো আমরা সবাই জানি যে এইখানে যে দুইটা ইলেকট্রন আছে সেগুলোকে আমরা সহজ জানি লোন পেয়ার বা এলপি বলে, লোন পেয়ার, তার মানে মুক্ত জোড় ইলেকট্রন, একটি মুক্ত জোড়। আবার দেখো এখানে নাইট্রোজেন পরমাণুর এই যে এখানকার একটা নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন আর এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন, তাহলে দুইটি ইলেকট্রন মিলে একটা বন্ধন, এখানে দুইটি ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি করেছে, ঠিক এখানে দুইটি ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি করেছে। তাহলে এইগুলোকে আমরা বলবো বন্ড পেয়ার, এটাকে বলবো বন্ড পেয়ার, এটাকে বলবো বন্ড পেয়ার, যেটাকে সংক্ষেপে আমরা বিপি বলি, বন্ড পেয়ার। আর এগুলোকে বলি আমরা লোন পেয়ার। তো তাহলে আমরা সবাই জানি যে লোন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে একটা বিকর্ষণ, তো সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে। তাহলে এই লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণটা একটু বেশি, সবচেয়ে বেশি হয় লোন পেয়ার বিকর্ষণটা সবচেয়ে বেশি হয়। তারপরে বিকর্ষণ হয় তোমার লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার, দেন বন্ড পেয়ার বিকর্ষণ। তাহলে আমি কিছু সাজাই, তাহলে লিখতে পারি যে লোন পেয়ারের বিকর্ষণ এলপি বিকর্ষণ সবচেয়ে বেশি, এলপি বিকর্ষণ বেশি। তারপর হচ্ছে এলপি মানে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ আর একটু কম, দেন একদম কম হচ্ছে যে কি বন্ড পেয়ার বিপি আমি লিখতে পারি। স্মল লেটার ক্যাপিটাল লেটার দাও তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই, বিপি বিকর্ষণ। তাহলে আমাকে বলো যে এখানে বন্ধন কোণটা মূলত হওয়ার কথা ছিল 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু হয় না কেন? কারণ এখানে মুক্ত জোট ইলেকট্রন থাকার কারণে লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণের কারণে এখানকার বন্ধন কোণগুলো কমে গিয়ে 107 ডিগ্রি হয়ে যায়। তাহলে সংকরিত হওয়া sp3 সংকরিত হওয়া সত্ত্বেও বন্ধন কোণটা 107 ডিগ্রি হওয়ার মূল কারণ হচ্ছে এই লোন পেয়ার ইলেকট্রনটা। তার মানে লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণের কারণে বন্ধন কোণটা স্বাভাবিকের চেয়ে কমে গিয়ে আরো কম হয়। এখন আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়া অণুতে দুটি মুক্ত ইলেকট্রন রয়েছে, অর্থাৎ যদিও এটি sp3 সংকরিত, তার মানে এটার আকৃতি হচ্ছে পিরামিডের মতো। তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন যুক্ত আছে এবং উপরে নাইট্রোজেনের উপরে দুটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ একটি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। তো একটি মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে মূলত এটা পিরামিড আকৃতির হয়, যদিও বা এটি sp3 সংকরিত। তোমরা দেখো sp3 সংকরিত অর্থাৎ মিথেনের আকৃতির মতোই, কিন্তু নীল যে লুপটা রয়েছে সেটাতে কোনো হাইড্রোজেন যুক্ত না থাকার কারণে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বেশি হয়, তাই অ্যামোনিয়ার বন্ধন আকৃতি পিরামিডের মতো। ঠিক সেম ভাবে আমরা পানির কথা বলতে পারি, পানিতেও sp3 সংকরিত হয়, বাট পানিতে দুইটি মুক্ত জোট থাকে, খেয়াল করো অনুরূপ ভাবে দুইটি মুক্ত জোট থাকে। দুইটি মুক্ত জোট থাকার কারণে তার মানে লোন পেয়ারের বিকর্ষণ সবচেয়ে বেশি, দেন লোন পেয়ার বন্ড পেয়ার। তাহলে এখানে দেখো বিকর্ষণ সব মিলে কয়টা বিকর্ষণ বিদ্যমান, লোন পেয়ার দেন লোন পেয়ার বন্ড পেয়ার। তাহলে এই কারণে বন্ধন কোণটা আরো কমে গিয়ে সেটা কত ডিগ্রি হয় 104 ডিগ্রি। তো তাহলে তোমাকে যদি পরীক্ষায় লিখে তুমি সহজে বলতে পারবা যে এখানে মুক্ত জোট অর্থাৎ মুক্ত ইলেকট্রন থাকে 4টি, অর্থাৎ মুক্ত জোট থাকে 2টি, আর এখানে মুক্ত জোট থাকে 1টি। তাহলে এই কারণে বন্ধন কোণগুলো পরিবর্তন হয়। তো এটা পরীক্ষায় আমাদের অনেকবারই আসে, সো এটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কিন্তু আরেকটা মজার জিনিস আমরা যদি আলোচনা করি, তোমাদেরকে যদি আলোচনা করি, সেটা যদি NH4+ হয়, অর্থাৎ NH4+ যদি হয় তাহলে এটার আকৃতিটা চেঞ্জ হয়ে যায়। আমি একটু আলোচনা করতেছি NH4+। এটা তো NH3 হলো কোনো সমস্যা নাই, কিন্তু যদি বিষয়টা এমন হয়ে যায় যে NH4+ হয়ে যায়, এই যে 4+, তখন কিন্তু বন্ধন কোণটা আবার মিথেনের মতো হয়ে যায়, এটা মাথায় রাখবা। বন্ধন কোণ আবার কারণ 109 ডিগ্রি 28 মিনিট হয়ে যায়, 109 ডিগ্রি 28 মিনিট হয়ে যায়, 28 মিনিট হয়ে যায়। কেন আমি বলতেছি, এই লোন পেয়ারটা তখন এই অ্যামোনিয়াম অণুর ক্ষেত্রে লোন পেয়ারটা ইলেকট্রনটা এই H+ এর সাথে সন্নিবেশ বন্ধনে যুক্ত থাকে, ফলে লোন পেয়ার আর বন্ড পেয়ারের বিকর্ষণটা তখন থাকে না, তখন বন্ধন কোণটা আবার কার মতো হয়ে যায়, অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিট হয়ে যায় এবং চতুস্থলকে। বাট এটার আকৃতি হবে পিরামিডীয়, দেখো পিরামিডের মতো আকৃতি, পিরামিডীয়।
আর এটার আকৃতি হবে উল্টা ভি এর মতো, উল্টা ভি এর মতো, তোমরা খেয়াল করো, অর্থাৎ উল্টা ভি এভাবে বলা যায়, উল্টা ভি এর মতো আমরা বলতে পারি। সো এই যে বন্ধন কোণের উপর এই যে লোন পেয়ার ইলেকট্রনের একটা বিশাল প্রভাব বিদ্যমান। তো আমাদের আপাতত আমরা সহজভাবে সমীকরণের একদম বেসিক রুলস গুলো আমরা জানলাম, শিখলাম।